নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে জন্মকুণ্ডলিতে লুকিয়ে আছে সমস্যা সমাধানের চাবিকাঠি। একটা কথা আছে, রাখে হরি তো মারে কে। আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি। ফলে জীব দিয়েছেন জীব দিয়েছেন যিনি জীব দিয়েছেন যিনি আহার যোগাবেন তিনি। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর আমাদের, তিনি তো আমাদের সমস্ত চাহিদা পূরণ করবেন, কারণ তিনি আমাদের এই জীবন দান করেছেন। আজকে আমি ভিডিওতে প্রতিকার সম্পর্কে খানিকটা বলবো। ওই জন্মকুণ্ডলিতে বিভিন্ন রকমের, সবার তো জন্মকুণ্ডলী একই ধরনের হয় না, বিভিন্ন ধরনের হয়। সেই জন্মকুণ্ডলিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমরা তার সমাধানের জন্য জ্যোতিষীদের কাছে ছুটি। কিন্তু নিজেদেরও আপনাদের কিছু জেনে রাখা ভালো, যে আদৌ কোন অবস্থায় কিভাবে প্রতিকার বিধান করতে পারেন। অ্যাস্ট্রোলজার তো অবশ্যই বলবেন, বিজ্ঞ জ্যোতিষী ঠিক করতে পারেন যে কি ধরনের প্রতিকার জাতক জাতিকাতে দেয়া যেতে পারে। 0 থেকে 6 ডিগ্রি যদি কোনো গ্রহের ডিগ্রি থাকে, ওটা বলিষ্ঠ অবস্থা হলেও গ্রহরা কিন্তু ওই ডিগ্রিতে ফলাফল দিতে পারে না, সে শুভ হোক আর অশুভই হোক। 6 থেকে 12 ডিগ্রি গ্রহদের কুমার অবস্থা, এখানে অল্প বিস্তর ফল গ্রহরা দিয়ে থাকে। 12 থেকে 18 ডিগ্রি গ্রহদের যুব অবস্থা হয়। এই অবস্থায় কিন্তু সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে, সেই শুভ হোক আর অশুভই হোক। এগুলো একটু জেনে রাখা ভালো। ভীষণ শক্তিশালী এবং শুভ অবস্থায় ভীষণ ভালো ফল দেবে, আর অশুভ অবস্থায় তেমনি ভীষণ খারাপ ফল দেবে। 18 থেকে 24 ডিগ্রি 18 থেকে 24 ডিগ্রি গ্রহরা কিন্তু বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। এই অবস্থায় কিন্তু সামান্য ফল প্রদান করে থাকে। আর 24 থেকে 30 ডিগ্রি মৃত অবস্থা কোনো ফল দিতে পারে না। এরা যদি বিষম রাশিতে থাকে, 1, 3, 5, 7, 9, 11, এই যে ডিগ্রিগুলোর কথা বললাম, বিষম অবস্থায় অবস্থান করে এই ফলাফলগুলো দিয়ে থাকবে। আর যদি সমরাশি, যেমন 2, 4, 6, 8, 10, 12, এতে যদি গ্রহরা থাকে এই স্থানগুলোতে, তাহলে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি কি হবে? মৃত অবস্থা, মৃত মতো অবস্থা, কোনো ফলই দেবে না। 6 থেকে 12 ডিগ্রি বৃদ্ধ অবস্থা অল্প বিস্তর ফল দেবে। আর 12 থেকে 18 ডিগ্রি যুব অবস্থা, এই ডিগ্রি প্রাপ্ত হলে ভালো ফল পাবে। সেটা অশুভ ফল হলে দুর্দান্ত ফল, অশুভ ফল হলেও চরম অশুভ ফল দেবে। 18 থেকে 24 ডিগ্রি বৃদ্ধ অবস্থা অল্প বিস্তর ফল পাবে। আর 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মৃত অবস্থা, গ্রহরা এখানে কোনো ফলই দিতে পারবে না। এই ডিগ্রিগুলো হচ্ছে মেইন। ডিগ্রিগুলো জানতে হবে কোন ডিগ্রিতে কি ফল গ্রহরা দিয়ে থাকে। এটা জানা থাকলে কি ধরনের প্রতিকার বিধান করা যাবে, কোন গ্রহ কি ফল দেবে, কোন অবস্থায় থেকে কি ফল দেবে, কত ডিগ্রি প্রাপ্ত হয়েছে, এগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু প্রতিকার বিধান ভালো হবে না। এই দেখুন, আমি কেন বললাম, লগ্ন ভাব থেকে আমরা কি বিচার করি? দেহভাব, শক্তি, জীবনের সাফল্য, বাধা। দ্বিতীয় ভাব থেকে আমরা ধন, সঞ্চয়, বংশবৃদ্ধির ভাব, এগুলো আমরা বিচার করে থাকি। তৃতীয় থেকে যোগাযোগ। চতুর্থ ভাব থেকে আমরা বাসস্থান সম্পর্কে, ভূসম্পত্তি, প্রাথমিক শিক্ষার ভাব, এগুলো কিন্তু চতুর্থ ভাব থেকে আমরা বিচার করে থাকি। পঞ্চম ভাব থেকে মনের
বিকাশ, গান, আঁকা, এগুলোর ক্ষেত্রে নৃত্য, খেলাধুলা আমরা পঞ্চম ভাব থেকে দেখে থাকি। নবম ভাব থেকে ভাগ্যের ভাব, ভাগ্য কতটা আপনাকে ফল দেবে, ভাগ্য কতটা আপনার সহায়, এগুলো দেখা হয় আমরা নবম ভাব থেকে আমরা দেখে থাকি। দশম ভাব থেকে কর্ম, জীবিকা, এগুলো আমরা দেখে থাকি। একাদশ ভাব থেকে আমরা কি দেখি, সমস্ত বিষয়ে সাফল্য প্রাপ্তি, প্রাপ্তি কতটুকু হবে, এগুলো আমরা দেখে থাকি। এইবার দেখুন আপনার এই স্থানগুলো কি অবস্থায় আছে, ওই স্থানে গ্রহগুলো কত ডিগ্রি প্রাপ্ত হয়েছে, এগুলো কিন্তু আপনারা মানে যে জ্যোতিষীর কাছে যাবেন সে নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করবে। ভালো বিজ্ঞ জ্যোতিষীর কাছে যাবেন যাতে এই ডিগ্রিগুলোর কথা মাথায় রেখে প্রতিকার বিধান করে। অ্যাকচুয়ালি প্রতিকার বিধান ঠিকমতো হয় না বলেই কিন্তু আজকে আমাদের এই জ্যোতিষীদের যে জ্যোতিষ সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি, অনেকেই ঘৃণার চোখে দেখে। ঘৃণার চোখে দেখে এর মূল কারণ হলো ঠিকঠাক মতো প্রতিকার বিধান করা হয় না। পয়সার লোভে অনেকেই স্টোন দিয়ে থাকে, পাথর দিয়ে থাকে। আরে সব ক্ষেত্রে স্টোন পাথর কাজ করবে না। অনেক সময় অনেক জন্মছকের প্রতিকার বিধান করলেও ভালো ফল হবে না। এগুলো জানতে হবে। এগুলো জেনে যদি আপনারা প্রতিকার বিধান করেন এবং ভালো জ্যোতিষীর কাছে যান তাহলে ভালো ফল পাবেন। কোন গ্রহ সে কি অবস্থায় রয়েছে, বাল্য অবস্থায় না বৃদ্ধ অবস্থায়, সে কি করে বিচার বিশ্লেষণ করবে ডিগ্রি থেকে? এবার তাকে বলবান করতে হবে, শক্তিশালী করতে হবে। তাহলে কি হবে, সেখানে তো পাথর দিলে হবে না, সেখানে অন্য ব্যবস্থা দেখতে হবে। মোট কথা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিকার বিধান করতে হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি প্রতিকার বিধান না করা হয় তাহলে কিন্তু শুভ ফল কিছুতেই মিলবে না। সব জায়গায় পাথর চলে না। কবচ, গ্রহ কবচ, গ্রহ কবচ শাস্ত্রীয় বিধানের মধ্যে পড়ে, তেমনি পাথরও আছে। এবার গ্রহ কবচ যে কাজ করে না তা নয়, গ্রহ কবচ কাজ করে। কবচটা ভালো করে করতে হবে। কবচের যাবতীয় নিয়ম কানুন মেনে যদি এই কবচ করা হয় তাহলে অতি অবশ্যই ভালো ফল পাবেন। এই দেখুন, এই যে দৈব কবচ, গ্রহরত্ন, এগুলো কে ঠিক করবে? অ্যাস্ট্রোলজাররা ঠিক করবে, জ্যোতিষীরা ঠিক করবে। ভালো করে বিচার বিশ্লেষণ করে যদি ঠিকঠাক মতো প্রতিকার বিধান করা হয় তাহলে অতি অবশ্যই ফলপ্রাপ্ত হবে। ধরুন রাজ্যকারক গ্রহ দুস্থানে রয়েছে। এইবার 12 থেকে 18 ডিগ্রির মধ্যে গ্রহ অবস্থান করছে, কিন্তু ওই রাজ্যকারক গ্রহ, ধরুন কর্কটের রাজ্যকারক গ্রহকে অবশ্যই মঙ্গল, বৃষ লগ্নের রাজ্যকারক গ্রহকে শনি। এরা যদি কোনো অবস্থায় অষ্টম, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশের সঙ্গে সংযুক্ত বা ওদের নক্ষত্রে রয়েছে, ওই সমস্ত গ্রহের নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কিন্তু এই রাজ্য কারক গ্রহ শুভ ফল না দিয়ে অশুভ ফল দেবে। ফলে এই গ্রহের কিন্তু প্রতিকার বিধান করতেই হবে। বৃষ লগ্নের রাজ্যকারী গ্রহ শনি, সে যদি দেখা গেল মেষে আছে, মেষে কি হয়, শনি নিচস্থ হয়। রাজ্যকারী গ্রহ শনি, সে নিচস্থ হলো, ওখানে গিয়ে ফল কি হবে, খারাপ হবে, ভালো ফল পাওয়া যাবে না। ওখানে যদি আপনারা পাথর বা রত্ন ব্যবহার করেন ভালো ফল কিছুতেই পাবেন না। ওখানে নিচস্থ শনির জন্য নীলা নয়, তাহলে কিন্তু খারাপ ফল পাবেন। ওখানে অতি অবশ্যই গ্রহরত্নের বদলে কবচ ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো জানতে হবে। এইবার দেখা গেল
ওই রাজ্যকারী গ্রহ 12 থেকে 18 ডিগ্রি অবস্থায় রয়েছে, ভালো ফল দেবে না, কিছুতেই ভালো ফল পাবেন না, আরও খারাপ ফল পাবেন। কখন? যখন দেখা যাবে যে ও রাজ্যকারক গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে, অত্যন্ত খারাপ ফল হবে। সিংহের রাজ্যকারী গ্রহকে মঙ্গল, সেই মঙ্গল কর্কটে আছে। কর্কটে মঙ্গল কি হয়? নিচস্থ হয়। ধরুন মীন রাশিতে আছে, ভালো ফল দেবে না, কিন্তু ডিগ্রি ভালো আছে, 12 থেকে 18 ডিগ্রির মধ্যে আছে, ভালো ফল দেবে না। তাহলে কি হবে? এইসব ক্ষেত্রে গ্রহ রত্ন ব্যবহার করা যাবে না। বলাবত্তা বৃদ্ধি পাবে ওই গ্রহের, বিষম খারাপ ফল আরো খারাপ দেবে, ভালো ফল তো প্রাপ্ত হবেই না, অশুভ ফল প্রাপ্ত হবে। এটা একটা সুপ্রাচীন শাস্ত্র। এই শাস্ত্র অনুযায়ী যা বিধান দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করলে অতি অবশ্যই সুফল পাওয়া যায়। 27টা নক্ষত্র আছে, সেই 27টা নক্ষত্র লক্ষ্য করতে হবে যে দ্বিতীয় পতি, চতুর্থ পতি, পঞ্চম পতি, নবম পতি, দশম পতি, একাদশ পতি সঙ্গে যে নক্ষত্র আছে সেই নক্ষত্রগুলোর বিচার বিশ্লেষণ করতে হবে। অথবা সেই গ্রহের যে নক্ষত্ররা রয়েছে তারা যদি কোনোভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ পতির নক্ষত্রের সঙ্গে কোনো রকম যদি সংযোগ স্থাপন করে তাহলে কিন্তু ভালো ফল পাবেন না, খারাপ ফলই পাবেন। তো এইসব ক্ষেত্রে ঠিকঠাক মতো বিচার বিশ্লেষণ করে প্রতিকার বিধান করলে অতি অবশ্যই ভালো ফল পাবেন। ষষ্ঠ স্থান তো রোগ, ঋণ, শত্রু এগুলো দেয়। অষ্টম মৃত্যু, বাধা, ছেদ। দ্বাদশ হাসপাতাল, নার্সিংহোম, জেল, কারাবাস, বিদেশ এগুলোকেই বোঝায়। তবে এদেরকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে ভালো স্থান বলছি না, দুস্থান। আজকে মোটামুটি আমি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। দেখা যাচ্ছে কেন্দ্র কোণপতির কথা একটু বলি। কেন্দ্র কোণপতির, এই কেন্দ্র কোণপতিরা কোথায় অবস্থান করছে? কোণপতি বলতে বোঝায় পঞ্চম স্থান, নবম স্থান। কেন্দ্র বলতে বোঝায় লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম। এরা যদি কোনো রকমে নিচস্থ থাকে ভালো ফল দেবে না, দুস্থানে থাকে ভালো ফল দেবে না, ডিগ্রিগতভাবে শুভ অবস্থা নেই, দুর্বলভাবে আছে, এগুলোর যদি শাস্তি ও প্রতিকার বিধান করা যায় অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে আমি কয়েকটা কথা বলি। আপনাদের যাদের এই ভিডিও ভালো লাগবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সাবস্ক্রাইব করলে, লাইক, শেয়ার করলে আমার ভিডিও করা একটা মনোযোগ বৃদ্ধি পাবে। আপনারা করবেন আশা করি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। সবাইকে ভালোবাসা, অন্তরের ভালোবাসা এবং ঈশ্বরের কাছের মঙ্গল কামনা করে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম।